ঢাকায় শতভাগ অপসারণের দাবি করলেও প্রথম দিনের বর্জ্য রয়ে গেছে কয়েকটি স্থানে। ইজারাদার ঠিকমতো না পাওয়ায় দেরি হয়েছে, জানালেন মেয়র তাপস। কিছুটা বেড়েছে চামড়ার দাম, ছোট চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা, অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। কাঁচা চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর রাস্তাঘাট, যানবাহন চলাচল কম, স্বাচ্ছন্দ্যে গন্তব্য পৌঁছতে পারছেন মহানগরবাসী। ঈদের দিনেও মিথ্যাচার অপপ্রচার ছাড়েননি বিএনপি মহাসচিব, বলেছেন ওবায়দুল কাদের। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ তৈরির অনুমতির অভিযোগ বিএনপির। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সিলেটের সব নদ নদীর পানি, নতুন করে প্লাবিত ঘরবাড়ি, রাস্তাঘাট, পানিবন্দী লক্ষাধিক মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটির মেয়র 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও আজও খিলগাঁওয়ের গোড়ান, দক্ষিণ বনশ্রী ও সবুজবাগ সহ বেশ কিছু এলাকায় দেখা গেছে প্রথম দিনের কোরবানির বর্জ্য। সড়কের ওপর ওই আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ানোয় ক্ষুব্ধ এলাকাবাসী। শুভ মাহফুজের রিপোর্ট। কোরবানির প্রথম দিনের বর্জ্য প্রায় শতভাগ অপসারণ করা হয়েছে। সোমবার রাতেই এমন দাবি করেছে দুই সিটি কর্পোরেশন, কিন্তু বাস্তবে এ দাবি শতভাগ দেখা মেলেনি রাজধানীর শাহজাহানপুর, খিলগাঁও, গোড়ান সহ বেশ কিছু এলাকা। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ খিলগাঁওয়ের 2 নম্বর ওয়ার্ডের স্থানীয়দের অভিযোগ, একদিন পার হলেও বর্জ্য অপসারণে এলাকাটিতে নেই সিটি কর্পোরেশনের তৎপরতা। ময়লা পড়ে আছে, ময়লা নেওয়ার কথা, ময়লা নেই, এখনো আছে, দুর্গন্ধ তো থাকা যাচ্ছে না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে ময়লা আছে কি নাই। তারা যদি বলে থাকে 12টা পর্যন্ত, সেটা এখন তাদের ব্যাপার। এই যে এখানে এই ময়লা আবর্জনা দেখতেছেন, এখন বড় পুরা হয়ে গেছে। সিটি কর্পোরেশনের তো কোনো কর্মচারী বা কোনো গাড়ি টাড়িও দেখলাম না আসতে। যদিও এই অভিযোগ এড়িয়ে যান ওই ওয়ার্ডের কাউন্সিলর। এই ময়লাটা কালকে রাত্রে 12টার পর অবস্থান হচ্ছে। এটা আমরা সকাল থেকে আমাদের লোক নামছে, কোথাও আমাদের ময়লা নাই, শুধু এই ময়লাটা আমাদের খোলা ট্রাকে নিয়ে যাবে। একই চিত্র দেখা যায় সবুজবাগের 4 নম্বর ওয়ার্ডেও। দুপুর 1:30টা পর্যন্ত অপসারণ হয়নি এই এলাকার বর্জ্য। আমরা যে ওয়াশার রোডে দেখলাম অনেক ময়লা এখন আসছে, তো বলছিল ময়লা দ্রুত অপসারণ করবে, এরা কথার কাজে কোনো মিল নেই। তবে পাশের 5 নম্বর ওয়ার্ডে ভিন্ন চিত্র, সেখানে অপসারণ করা হয়েছে শতভাগ বর্জ্য। আমরা 8টি গ্রুপে কাজ করেছি এবং সেখানে আমরা 3:30টার মধ্যে আমাদের সকল প্রকার বর্জ্য, কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছি। আজকে দ্বিতীয় দিনে আমরা সকালবেলা থেকে কাজ করছি। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় এমন রাস্তার কোথাও কোনো রক্ত চিহ্ন দেখতে পাবেন না। সোমবার ঈদের দিন দুপুর থেকে রাজধানীতে পশুর কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেন দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের দিন রাত 12টার মধ্যে 75টি ওয়ার্ডের মধ্যে প্রায় 72টি ওয়ার্ডের কোরবানির বর্জ্য শতভাগ অপসারণের তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার বিকেলে নগর ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য অপসারণের সামগ্রিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই তথ্য জানান। বলেন, ঈদের দিন থেকে পরবর্তী 72 ঘণ্টা পর্যন্ত বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে। সঠিক সময়ে ইজারাদার না পাওয়ায় কিছুটা দেরি হলেও প্রতি ঘন্টায় পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণের কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের কিছু সীমাবদ্ধতার পাশাপাশি এলাকাবাসীর অসচেতনতার কারণে মেরাদিয়া এলাকা সহ কয়েকটি এলাকার বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করা যায়নি বলেও জানান দক্ষিণ সিটির মেয়র। ক্ষণে ক্ষণে হতেই থাকবে, এটা এরকম না যে আপনি চোখে দেখলেন যে এখন এটা 48 ঘন্টা ধরে এই বর্জ্যটা রয়ে গেছে, না, এই বর্জ্যটা হয়তো বা আধা ঘন্টা আগে নতুন করে সৃষ্টি হয়েছে, সেটা আবার পরিষ্কার করা হবে। আমাদের এর জন্যই আমাদের কর্ম পরিকল্পনাটা এবং আমাদের এই কর্মযজ্ঞটা সেভাবেই আমরা বিস্তৃত করে রাখি, যাতে করে একদম একটানা 72 ঘন্টা পর্যন্ত যেন আমাদের কার্যক্রমটা চলমান থাকে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকার অলিগলি ও প্রধান সড়কে আজও সকাল থেকে অনেকেই পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের প্রথম দিনে পেশাদার কসাইয়ের অভাব সহ নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি তারাই মূলত দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা যায়, তবে প্রথম দিনের তুলনায় এর সংখ্যা ছিল অনেক কম।
না না, যে দ্বিতীয় দিন দিচ্ছি হলো আমাদের কষায় আসার কথা, কষায় আসে নাই, 2বার ডেট দিয়েও আসে নাই, এর জন্য আজকে দ্বিতীয় দিন দিচ্ছি। কষায়ের ডিমান্ড ঈদের প্রথম দিন 1000-100 টাকা করে, কেউ কেউ আবার 150 টাকা হয়। গরু যদি আপনার বড় হয় সেক্ষেত্রে কিছু টাকা কনসিডার করে। আর ঈদের পরের দিন দিলে তারপরে আপনার 1080 টাকা, 70 টাকা থেকে 50 টাকা পর্যন্ত দেওয়া যায়। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে পেশাদার কসাই না পাওয়ায় ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেন। এটা আমাদের ঐতিহ্য, আমরা আজীবনে ঈদের পরের দিন দিয়ে যাচ্ছি। আমার বাবাও দিয়ে গেছিলো, আমরা দিয়ে যাচ্ছি। আমরা আমাদের দাদা বা পূর্বপুরুষ ওনাদের দেখে আসছি ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেয়, তো সেই থেকে এই ব্যবস্থা চলে আসছে। আমরা ওই জিনিসটাই ফলো করে কোরবানি দিই দ্বিতীয় দিন। কোরবানির জন্য এবার নির্ধারিত জায়গা না থাকায় রাস্তা ও অলিগলিতেই কোরবানি দিয়েছেন ঢাকাবাসী। ইসলামের বিধি অনুযায়ী ঈদের দিনের পরে আরও 2 দিন পশু কোরবানি দেয়া যায়। তবে এবার ঈদের তৃতীয় দিন পশু কোরবানি না দিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন 2 সিটির মেয়র। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রথম দিনের চেয়ে সামান্য বেশি দামে বিক্রি হচ্ছে কোরবানির দ্বিতীয় দিনের চামড়া। যদিও দ্বিতীয় দিনে চামড়ার আকার ও মান ভালো হয়। মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়ে হতাশা প্রকাশ করে জানান, বড় চামড়ার দাম কিছুটা থাকলেও ছোট চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা। যদিও আড়তদারদের দাবি সরকারের বেঁধে দেয়া দামই কিনছেন চামড়া। এদিকে কাঁচা চামড়া আড়তদার সমিতি জানিয়েছেন, প্রথম দিনের সংগ্রহ করা শতভাগ চামড়ায় লবণ দেওয়া হয়েছে। গোলাম মইনুল আহসান রিপোর্ট। ঈদের প্রথম দিনে ঝামেলা এড়াতে আবার অনেকে পারিবারিক প্রথা অনুসরণ করে দ্বিতীয় দিনে দেন পশু কুরবানি। তাই চামড়ার কারবারের রেস থেকে যায় দ্বিতীয় দিনেও। আজকে ছোট গরু নাই, কালকে আজকে 100 টাকা চড়া আছে। আজকে মালের কোয়ালিটি ভালো আছে, মালের সবই ভালো আছে, মালের আমদানি কম। যদিও মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, ন্যায্য দাম দেওয়া হচ্ছে না তাদের। দিন যায় ব্যবসা দিকে খারাপ হয়। আমরা যে মনে করেন 2টা পয়সা, একটা বছরে একটা সকলের একটা অধিকার থাকে, হুপ থাকে, যা চামড়ার মধ্যে 2টা পয়সা কামায়। এখন এগুলো কি করব, ফেলে দেওয়াও তো সম্ভব না। ইনারা বড়গুলো নিতে চাচ্ছে মোটামুটি দামে, কিন্তু ছোটগুলো ওনারা এরকম দাম বলতেছে না। এদিকে চামড়া সংগ্রহের সাথে চলছে আড়তগুলোতে লবণ দেওয়ার কাজ। এজন্য দিনরাত কাজ করছেন শ্রমিকরা। চামড়া দিচ্ছি, লবণ লাগাচ্ছি, এটা নিয়ে চামড়া আসতেছে। প্রতিদিনের প্রসেস হয়, প্রায় 15 থেকে 16 জন লোক থাকে। আর গতকালকে যেহেতু কোরবানির ঈদ উপলক্ষে প্রায় আমার 75 জন শ্রমিক ছিল। 40 জনের মতন আমি লোক লাগাইছি, কাজের লোক, যাতে দ্রুত কাজ শেষ হয়ে যায়, যে চামড়া যাতে কোনো ক্ষতি না হয়। কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি জানান, কোরবানির প্রথম দিনে ঢাকার বাইরে চামড়া কিছুটা দেরিতে আসায় লবণ দিতে বেগ পেতে হয়েছে। চামড়া লবণ জাত হয়েছে, এটা সময় মতো হয়ে গেছে। ঢাকার বাইরে কিছু চামড়া যে আসছে, এটা সময়ের বাইরে আসছিল, তো সেটাও আমরা শতভাগ লবণজাত করেছি। তো এখানে কিছু চামড়া হয়তো নষ্ট হতে পারে। আমি যদি ছবি তুলে রাখতে পারতাম, যারা আপনাদেরকে বলে বা আমাদেরকে বলে যে দাম ঠিক পাই না, আবার সামনের বার যদি দেখবেন যে ওরা আবার ঠিকই মাল কিনতেছে, তা দাম না পেলে ওরা তো এই ব্যবসায়ী না। এবার পশুর চামড়া কম নষ্ট হয়েছে জানিয়েছে কাঁচা চামড়া আড়তদার সমিতি। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কোরবানির পশুর চামড়া নেওয়া শুরু হয়েছে সাভারের বেসিক শিল্প নগরীর ট্যানারি কারখানা ও নাটোর শহরের চকবৈদ্যনাথের মোকামে। ঈদের দিন রাত হতেই রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া নেওয়া শুরু হয় সাভারের ট্যানারি কারখানায়। মানা হচ্ছে না লবণ দিয়ে সংরক্ষণ করে 7 দিন পর চামড়া আনার বেসিকের নির্দেশনা। কারখানায় কাঁচা চামড়ায় লবণ দিয়ে রাখছেন শ্রমিকরা। এবার 1,10,00,000 পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন কারখানার মালিকরা। গরু ও মহিষের চামড়া প্রতি পিস 700 থেকে 800 টাকা দরে কিনছেন তারা। এছাড়াও ট্যানারির পাশে বিভিন্ন ভাসমান দোকানে ব্যবসায়ীরা চামড়া কিনে লবণ দিয়ে মজুত রাখছেন। এদিকে নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার আড়তেও চামড়া সংগ্রহ শুরু হচ্ছে। গরুর চামড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা দরে। চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছে মৌসুমি ব্যবসায়ীরা। আশানুরূপ দাম না পেয়ে হতাশ অনেকে। আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় ফরিয়াদের লোকসান হচ্ছে। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। এভাবেই নগরী ও আশপাশের উপজেলা থেকে সংগ্রহ করা কাঁচা চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। বিভিন্ন সড়কে জমেছে কাঁচা চামড়ার স্তূপ, কিন্তু আড়তে চামড়া বিক্রি করতে এসে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা।
মৌসুমী চামড়া ব্যবসায়ীদের অভিযোগ কেনা বেশি পড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। বড় চামড়া যেটা বাসা ওইটা কিনতেছে 500 টাকা, তারপরে ছোট বড় মিলে কিনতেছে 400 450 এরকম। দেশের মধ্যে সবকিছু দাম বাড়তেছে কিন্তু চামড়ার দাম বাড়তেছে না। পাটের কোনো দেখা সাক্ষাৎ নাই, আমরা ধৈর্য ধরে বসে আছি। সরকার একটা কথা বলছিল প্রতি বছর চামড়া কিন্তু ফুট হিসাবে বিক্রি হয়, এবছর কিন্তু ফুট হিসাবে নিবে না, পিস হিসাবে নিবে বলছে। তো আমরা ওই অনুযায়ী কিন্তু আমরা এলাকা থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছি প্রতি পিস হিসাবে। এদিকে আড়তদাররা বলছেন চামড়ার সঠিক পরিমাপে হিসাব না বোঝার কারণে মৌসুমী ব্যবসায়ীরা লোকসান গুনছেন। সরকার প্রতি বর্গফুটে সর্বোচ্চ 55 টাকা নির্ধারণ করলেও চামড়া সংরক্ষণে যে পরিমাণ খরচা হয় তাতে আড়তদাররা 25 টাকার বেশি দাম দিতে পারবে না। মৌসুমী ব্যবসায়ী, ফড়িয়া, খুচরা ব্যবসায়ী এবং চামড়া ব্যাপারী ওরা অ্যাকচুয়ালি বুঝানোতে চামড়াটা কত ফুট হবে, কোন জায়গায় চামড়া কীরকম হবে ওইটা না বুঝার কারণে ওরা যে সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে ওইটার উপর ভিত্তি করে কিনে, কিন্তু আমরা তো আড়তদাররা চামড়া কিনে ট্যানারের মালিকেরা আমাদের কাছ থেকে চামড়া কিনে নিবে ফুট হিসাবে, মানে এই চামড়াটা অ্যাভারেজে কত ফুট হয় এই হিসেবে ওরা ওই ফুটটা না বুঝার কারণে আর চামড়ার দাম মনে করতেছে বেশি হবে ওইটা রাখি দেওয়ার কারণে লাস্টে ওটার কম বিক্রি হতে ওইখানে লোকসান খায়। এদিকে চামড়া যাতে রাস্তায় পড়ে না থাকে, পরিবেশের ক্ষতি না হয় সে ব্যাপারে নজরদারি করা সহ চামড়া সংরক্ষণে 2টি বৃহৎ মাঠের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র। অয়েল মিলের যে জায়গাটা আছে ওইটা নিয়েছি এবং আমাদের বিবিরহাটের যে জায়গা আছে ওইটা চামড়া ব্যবসায়ীদের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি, যার ফলে চামড়া যত্রতর পড়ে থাকবে না, লবণ দিয়ে চামড়াকে সংরক্ষণ করার অত্যন্ত ব্যবস্থা আমরা করে দিয়েছি। এবছর চট্টগ্রামে 3.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী 3 দিন ধরে চলবে চামড়া সংগ্রহ কার্যক্রম। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এদিকে কাঁচা চামড়ার পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হচ্ছে। বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে নজরদারি, সীমান্তগামী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামিল আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক কম। বেশি মুনাফার আশায় কাঁচা চামড়া ভারতে পাচারের সম্ভাবনা থাকায় সতর্ক রয়েছে বিজিবি। পাচার হওয়ার সম্ভাব্য সীমান্তগুলোতে টহল জোরদার করা হচ্ছে। দেশে যে গরুর চামড়া 600 টাকা, ভারতের পশ্চিমবঙ্গে তা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। সাতক্ষীরা ও দিনাজপুরের হিলি সীমান্তেও সতর্ক বিজিবি। ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা, অনেকেই ঈদ করতে বাড়ি যাওয়ায় চাপমুক্ত রাজধানী। যানবাহন কম, তাই যানজটও নেই। মহানগরীর অন্য রূপ দেখছে নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। চলছে ঈদের ছুটি, 2 কোটি বাসিন্দার নগরী একেবারেই চাপমুক্ত। ঈদে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ, ফলে চিরচেনা ভিড়ের নগরী অনেকটাই ফাঁকা। এ ধরনের দিনগুলোতে বছরে কয়েকবার ধোঁয়ার নগরীর বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস নেন। ঢাকা শহর এরকম ফাঁকা কখনো হয় না আর কি, আসলে ঈদের সিজনেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাই ঢাকার এই রূপ দেখতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নগরবাসীর স্থায়ী বাসিন্দাদের অনেকেই। সব কিছু খালি, এত ঝামেলা নাই। এত ফাঁকাও তো আসলে এমনি মানা ঠিক না, আর একটু এত ফাঁকা কি সম্ভব? আমার দেশের যা জনসংখ্যা, এত ফাঁকা তো সম্ভব না। যানবাহন কম, তবুও স্বল্প সংখ্যক পরিবহনের বেপরোয়া গতি তৈরি করে শঙ্কা। জায়গায় জায়গায় যে স্পিড ব্রেকার বা পুলিশ চেক বসছে, এটা বসাতে ভালো হয়েছে। এটাতে দেওয়াতে মনে করেন দুর্ঘটনা একটু কমছে কারণ সামনে গেলে স্পিড ব্রেকার একটু আস্তে যায়, স্লো যায়, আর ওটা যদি না থাকে তো মনে করেন দেখা গেছে জোরে টানে রাস্তা ফাঁকা। জনসংখ্যার চাপে ভরা নগরীর চিরচেনার রূপ থেকে মাঝে মাঝে কয়েকদিনের এই স্বস্তি, এই নিয়ে বছর কাটে নগরবাসীর। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সেন্ট মার্টিন ইস্যুতে সার্বভৌমত্বের কোথায় আঘাত লেগেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ঈদের দিনেও মিথ্যাচার ও অপপ্রচার ছাড়েননি বিএনপি মহাসচিব। ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। সাবেক ডিএমপি কমিশনারের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রমাণের আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, দলে হীরক জয়ন্তী উদযাপনে সরকারের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। জানান, ঈদ পরবর্তী সড়কের নিরাপত্তায় সরকার সচেষ্ট। অভিযোগ করেন, বিএনপি মহাসচিব ঈদের দিনও মিথ্যাচার ও অপপ্রচার ছাড়েননি। মিয়ানমারের ব্যাপারে
আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত? সেন্ট মার্টিনে থেকে জাহাজ তো সরে গেছে, ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে নিয়েছে। ওবায়দুল কাদের বলেন, সরকার কারো দুর্নীতি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, অপরাধ করে থাকলে ব্যবস্থা নিতে পারবে দুর্নীতি দমন কমিশন। দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী কেউ দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা, তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। যার বিরুদ্ধে তদন্ত হয়নি, দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি, সেখানে সরকার অন্ধকারে ঢিল ছুড়বে কেন? যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সরকার আন্তরিক বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রুট সংক্ষিপ্ত করার জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। এতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের যতটুকু সার্বভৌমত্ব আছে তা শেষ হয়ে যাচ্ছে। জনগণের মতামত ছাড়াই সরকার দেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতকে খুশি করে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজ করছে সরকার। তিনি বলেন, ব্যাংক খাত খাদের কিনারে, অর্থনীতি ধ্বংসপ্রায়, এসব থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার। বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে, যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না, তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্বের দিকে ধাবিত করে, তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। বেড়েছে দুই জেলার সব নদ নদীর পানি। চরম দুর্ভোগে দুর্গত মানুষ। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আরও দুদিন, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যার কারণে সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকী ও সুনামগঞ্জ থেকে মাসুম হেলালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর উজানের ঢলে দ্রুত বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা, ঝালুখালী, মনু ও খোয়াই নদীর পানি অনেক জায়গায় বিপদসীমা অতিক্রম করেছে। অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির। প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। গোয়াইনঘাট উপজেলার সাথে যোগাযোগের 4টি সড়কে যান চলাচল বন্ধ। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে পানিবন্দী মানুষ। এখন আমরা কি করব, এটা আমরা ভেবে পাচ্ছি না। আমাদের অবস্থা খারাপ। এই যে মাছ, ফিশারির মাছ, ধান সবকিছু পানির তলে চলে যাচ্ছে। অতিবৃষ্টিতে সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘরে এখনো হাঁটুর উপরে পানি। শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে। অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। মহানগরের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত। পানি উঠেছে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনেও। সমস্ত স্টাফদের, আমাদের সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি। মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা করব। আমরা মানুষের পাশে থাকবো, একটি মানুষ যাতে কষ্ট না পায়। তো চেরাপুঞ্জিতেই গত 4 দিনে 1493 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের যে জাফলং পয়েন্ট আছে সেখানে 1113 মিলিমিটার বৃষ্টি। আমাদের সিলেটও 600 মিলিমিটার উপরে, লালাখাল আছে সেখানে প্রায় 700 মিলিমিটার। সুনামগঞ্জে 600 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়েছে। ফলে আমাদের দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে সুনামগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলার 2 শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন দুর্গতরা। বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা শহরের বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ।
বন্যা পরিস্থিতি আস্তে আস্তে দিকে খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে আমরা 2022 সালে যে বন্যাটা দেখেছিলাম, যে দিনের বেলাতে যেরকম নদীর পানি ঢোকা শুরু হয়েছিল, ঠিক একইভাবে ঢোকা শুরু হয়েছে। গরত ধান ফান এখন নষ্ট হইব, আরো গরু বাছর লইয়া বিপদেই আছি। আমরা এই সরকারি কলেজে আশ্রয় নিছি, বিভিন্ন স্থানে আশ্রয় নিছি। এই আশ্রয়ের মধ্যে কোনো ব্যক্তি আমরা এখনো দেখছেও না, জিজ্ঞাসেও না যে আমরা কি হাল অবস্থায় আছি। আমি রাস্তার দুপাশে আমার মানুষের অবস্থা দেখেছি। আমি জানি যে এখন তাদের দরকার তাদেরকে শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া, এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা সহ বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। মজুদ রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা, তবে স্থায়ী বাসিন্দা ছাড়াও রাজধানীতে রয়ে গেছেন অনেকে। ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরোঘুরি করছেন তারা, বেছে নিচ্ছেন পছন্দের বিনোদন কেন্দ্র। কেউ আবার খোলামেলা পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যান রাজধানীর হাতিরঝিল এলাকায়। আনন্দ উপভোগে অনেকে দল বেঁধে, কেউ যান বন্ধুদের সঙ্গে। হাতিরঝিলের লেকের দৃশ্য দেখতে দেখতে গল্পে মেতে থাকেন তরুণ তরুণীরা। আবার অনেক তরুণ তরুণী দল বেঁধে হাতিরঝিল এলাকায় ঘুরে বেড়ান। ছোট শিশুরা সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে। দৌড়াদৌড়ি আর খুনসুটিতে সময় কাটায় তারা। হাতিরঝিলে জমে উঠেছে বিভিন্ন খাবারের ব্যবসাও। বোর্ডে উঠেছিলাম, বোর্ডেও খুব আনন্দ হয়েছে। তারপর কিছু হাঁটাহাঁটি করে কিছু খেয়ে দেয়, এখন আমরা যাচ্ছি। ফুচকা খাইছি, আইসক্রিম খাইছি, তারপর হলো ধোসা খাইছি। অনেক মজা করছি মেলায়। অনেক ভালো লাগতেছে, আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, অনেক ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, বউ বাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে হাতিরঝিল আসছে, ঘুরতে আসছে এবং অনেক ভালোই লাগলো আর কি। আজকে ঈদের পরের দিন একটা স্পেশাল ডে, এজন্য বাচ্চা নিয়ে আসা হয়েছে। আর বাচ্চাকে নিয়ে এই ঢাকায় প্রথম ঈদ, এজন্য খুব ভালো লাগছে। টি-20 বিশ্বকাপ ক্রিকেট বুধবার থেকে শুরু হচ্ছে সুপার 8 রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র। অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে রাত 8:30 শুরু হবে ম্যাচটি। প্রথম রাউন্ডে গ্রুপ ডিতে টানা 4 জয় নিয়ে শীর্ষের থেকেই সুপার 8-এ উঠেছে দক্ষিণ আফ্রিকা। টানা 4 জয় পেলেও উইকেটের কারণে ব্যাটিংয়ের প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। নেপালের বিপক্ষে 1 রানে জিততে কঠিন লড়াই করতে হচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় পেতে লড়তে হয়েছে। ডাচদের 9 উইকেটে 103 রান বেঁধে ফেলেও ওই স্কোর টপকে যেতে 6 উইকেট হারিয়ে 7 বল আগে জয় নিশ্চিত করেছে। বাংলাদেশের বিপক্ষে ক্লোজ ম্যাচে 4 রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ। নন টেস্ট প্লেইং দেশগুলোর মধ্যে সুপার 8-এ ওঠা একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হারিয়ে বিস্ময় উপহার দিয়েছে তারা। স্টুয়ার্ট লকে কোচ করে বিশ্বকাপে দারুণ একটি দল গঠন করেছে তারা। বেশ কয়েকজন এক্সাইটিং ক্রিকেটার পেয়েছে দেশটি। অধিনায়ক মনাঙ্গ প্যাটেল, ব্যাটসম্যান অ্যারন জোন্স, গুস্তাভ গৌস, সৌরভ নেত্রাবলকার, আলী খান, প্রদীপ কেনজি, কোরি অ্যান্ডারসনের মতো পারফর্মারদের নিয়েই গড়া দল যুক্তরাষ্ট্র। তবে সুপার 8-এ তাদের খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। অভিজ্ঞতার সেখানকার কন্ডিশনে বরং এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। তাই সুপার 8-এর চ্যালেঞ্জ নেওয়া কঠিনই হবে যুক্তরাষ্ট্রের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ঢাকায় শতভাগ অপসারণের দাবি করলেও প্রথম দিনের বর্জ্য রয়ে গেছে কয়েকটি স্থানে। ইজারাদার ঠিক মতো না পাওয়ায় দেরি হয়েছে, জানালেন মেয়র তাপস। কিছুটা বেড়েছে চামড়ার দাম, ছোট চামড়া কিনতে চাইছেন নারদাররা। অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। কাঁচা চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর রাস্তাঘাট, যানবাহন চলাচল কম। স্বচ্ছন্দে গন্তব্যে পৌঁছতে পারছেন মহানগরবাসী। ঈদের দিনেও মিথ্যাচার অপপ্রচার ছাড়েনি বিএনপি মহাসচিব, বলেছেন ওবায়দুল কাদের। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ তৈরির অনুমতির অভিযোগ বিএনপি। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সিলেটের সব নদ নদীর পানি। নতুন করে প্লাবিত ঘরবাড়ি, রাস্তাঘাট, পানিবন্দী লক্ষাধিক মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।